সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হয়ে রিমান্ডে 7 পুলিশ কর্মকর্তা। মূলধারার গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় আলোচনা এই মৃত্যু নিয়ে। এই সময়ে সোমবার অর্থ আত্মসাতের মামলায় আবারও রিমান্ডে রিজেন্টের শাহেদ। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সময় চিত্র। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। আছেন ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্থ, সাধারণ সম্পাদক জি9, এবং জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বিচার চেয়ে অশ্রুসজল মায়ের আকুতি। মেজর সিনহার মৃত্যুর একমাত্র প্রত্যক্ষদর্শী সিফাত জামিনে মুক্ত। বন্যার পর ভাঙনে ব্রহ্মপুত্রের পেটে একের পর এক বসত ভিটা। 10 মিনিটেই বিলীন গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা। শিল্প বর্জ্যে বিষাক্ত পানিতে বন্দী সাভারবাসী। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলেছি আজকে আলোচনার শিরোনাম সময় চিত্র, অর্থাৎ এই সময়ে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে, যেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা মানুষের যে আড্ডা, সব জায়গায় আলোচনা, সে বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। শুরুতেই কয়েকটি বিষয় বলেছি। আমি যুক্ত হতে চাই শুরুতেই ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্থের সঙ্গে। ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্থ, মেজর অবসরপ্রাপ্ত সিনহা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেটি নিয়ে এখন সব জায়গায় আলোচনা। যদি একটু বলতে চাই, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হোক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর হবে না, এই বিষয়গুলোতে সকল রাজনৈতিক দলগুলোই একমত। বিভিন্ন আলোচনায় বিভিন্ন ফোরামে তারা বরাবরই বলে থাকেন, কিন্তু তারপরেও কেন এটি বন্ধ হয় না? আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে দুইজন সম্মানিত আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আপনি যে বলছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সকল রাজনৈতিক দল একমত, এই কথাটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। আসলে সকল রাজনৈতিক দল একমত নয়। যারা যখন ক্ষমতায় থাকে তখন তারা অস্ত্র হিসেবে ব্যবহার করবার জন্য এরকম কিছু বিষয় রেখে দেয়। আপনার নিশ্চয়ই মনে আছে ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন বল নিয়ে এরকম দীর্ঘদিন ধরে চলছিল। যারা যখন বিরোধী দলে থাকে তারা এই আইনটি রোধ করবার জন্য, বাতিল করবার জন্য দাবি করে, আন্দোলন করত। আর যারা ক্ষমতায় থাকে তখন তারা এটাকে ব্যবহার করে, যথেচ্ছ ব্যবহার করে, এইটা সব দলই করেছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই শুরু হয়ে আসছে। সেটা বিভিন্ন সময় বাড়ে কমে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই রক্ষী বাহিনী কি কি কতটা হত্যাকাণ্ড এই দেশে চালিয়েছিল সেই স্বাধীনতার পর। সেই সময়ে পরবর্তীকালে সেটা বিভিন্ন সময়ে বেড়েছে কমেছে, বেড়েছে কমেছে। বিএনপি সরকার এসে যখন র্যাব গঠন করে এবং তার আগে অপারেশন ক্লিন হার্ট চালু করে, তখন বেশ কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেইটা ঘটার পরে যখন ২০০৮ সালের 111 সরকারের সময় এবং ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের তরফ থেকে খুব কঠোরভাবে বলা হয়েছিল যে তারা ক্ষমতায় আসলে অতীতের সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার করবে এবং র্যাব বিলুপ্ত করবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর হবে না। এমনকি ২০০৮ সালের নির্বাচনের ম্যানিফেস্টোতেও খুব জোরের সঙ্গে আওয়ামী লীগ এটি বলেছিল। পরবর্তীতে আওয়ামী লীগ এসে সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুধু চালিয়েই নেয়নি, সেটিকে ব্যাপকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেন একটা হত্যার লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। আজকে মেজর সিনহা, অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের পরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাকে হত্যা করবার পরে এটা নিয়ে আলোচনায় আসছে। অনেকে মনে করছেন তিনি সদ্য বিদায়ী একজন সেনাবাহিনীর কর্মকর্তা এবং দুটি বাহিনীর মধ্যে এটা নিয়ে একটা টানাপোড়েন চলছে, সে কারণে আসছে। না হলে গত 9 বছরে এই সরকারের আমলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে মানবাধিকার সংগঠনের মতে ২৫০০-এর উপরে। এই সময়ে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের শিকার হয়েছে অন্তত ৬০০ মানুষ। এই একই সময়ে আপনার কাস্টোডিয়াল ডেথ বা পুলিশের হেফাজতে মৃত্যু, জেল হেফাজত বা পুলিশ কাস্টোডিয়াল ডেথ হয়েছে ৭০০-র উপরে মানুষের। শায়ন্তদা, এটি আমি বুঝেছি। আপনি একটি কথা বলেছেন যে সেটা কেউ জানে না। ডাক্তার শায়ন্ত, আপনি বলেছেন যে যারা যখন ক্ষমতার বাইরে থাকে তারা তখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলে, প্রতিবাদ করে। তো আমি যদি আপনার ৯০-এর পর থেকে ৯১ থেকে ধরি আজকে ২০২০ পর্যন্ত, মোটামুটি এটি দাঁড়িয়েছে যে এই দল যেই দল ক্ষমতায়, পরের টার্মে ওই দল আবার বিরোধী দলে, এবার মোটামুটি এরকম একটি অবস্থায়। তো এই প্রেক্ষাপটে কেন যে দলটি যখন ক্ষমতায় থাকে তারা তখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলে না, ক্ষমতার বাইরে গেলেই বলেন, এটি কেন? আপনার কি মনে হয়?
এটা এটা আমি বলেছি, ক্ষমতায় থাকবার জন্য তাদের অনেক অনৈতিক কাজকে বৈধতা দেবার জন্য, মানুষ যাতে তাদের অনৈতিক কাজ, অন্যায়ের কাজের প্রতিবাদ করতে না পারে, সেটি একটা কারণ। কখনো কখনো এমন হয় যে একটি রাষ্ট্রের সরকার যারা পরিচালনা করে তারা যখন সন্ত্রাস বা কিছু কিছু বিষয় দমনে তাদের অসহায়ত্ব ধরা পড়ে, তারা পারে না, তখন কিছু বাহিনীকে এইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জেনে শুনেও করতে অ্যালাউ করা হয়েছে, এরকম নজির আছে। সেই ক্ষেত্রে সন্ত্রাসী বা বিভিন্ন গোষ্ঠী যাদেরকে আইনের আওতায় এনে, বিচারের আওতায় এনে ঠিক এটা নিয়ন্ত্রণ করা যায় না। যদিও একটি মৃত্যুও কোনোভাবে বিচার বহির্ভূত মেনে নেওয়া উচিত নয়। সেই সব জিনিসকে জাস্টিফাই করতে গিয়েই বা অ্যালাউ করতে গিয়েই এইসব বাহিনীগুলো তাদেররা নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনৈতিক এবং অনৈতিক নানান রকমের স্বার্থে অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে 2017 সালে সুইডেন রেডিও একটা এক্সক্লুসিভ রিপোর্ট প্রকাশ করেছিল, যার শিরোনাম ছিল এক্সক্লুসিভ অফিসার এক্সপোজেস ব্রুটাল কিলিংস বাই বাংলাদেশি এলিট পুলিশ ইউনিট র্যাব, এবং বিস্তারিতভাবে বর্ণনা করেছিল অডিও সহ যে একজন অফিসার তার অজান্তে তিনি টেলিফোনে কিভাবে তারা এই আসামিদের ধরেন, কিভাবে তারা এই তাকে এই ক্রস ফায়ারের এই প্লট তৈরি করেন, কিভাবে হত্যা করেন, সবকিছু এর মধ্যে এসেছিল। এইরকম অসংখ্য প্রমাণ সহ অডিও, কিছু ভিডিও, এমনকি এইরকম বিভিন্ন তথ্য প্রমাণ আসার পরে এ পর্যন্ত একজনের বিচার হয়নি। এখানে দাদা আছেন, কাজল ভাই আছেন, আমি একটা প্রশ্ন আগাম রাখি। এই যে আমি বললাম যে প্রায় 2500 মানুষকে বিচার বহির্ভূত ভাবে 9 বছর হত্যা করা হয়েছে, তার মধ্যে একটিও কি পুলিশ অন্যায় ভাবে, আমার দৃষ্টিতে সবই অন্যায় ভাবে, কিন্তু তাদের কাছে প্রশ্ন বা সরকার কি মনে করে এর মধ্যে একটি হত্যাকাণ্ড কি পুলিশ, র্যাব কিংবা অন্য বাহিনী অন্যায় ভাবে হত্যা করেনি? তাহলে ওই ফ্যামিলি কোনো একটি শান্তদা, আপনার প্রশ্নটি আমরা নিয়েছি, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আপনার সঙ্গে আসবো। আমি একটু সুভাষ দার সঙ্গে যুক্ত হতে চাই। সুভাষ সিংহ রায়, শুনছিলেন ডাক্তার শাকত হোসেন সায়ন্ত বলছে যে যখন সরকার অসহায়ত্ব ধরা পড়ে তখনই এই ধরনের ঘটনাগুলো ঘটে, অর্থাৎ এই বাহিনীগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না বলেই তারা এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটায়। আপনি কি বলবেন? খান মোহাম্মদ রুমেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থতা কামনা করছি, দুইজন বিশিষ্ট আলোচক তাদের সুস্থতা কামনা করছি, এবং যারা অনুষ্ঠান দেখছেন দেশে এবং দেশের বাইরে সকলের সুস্থতা কামনা করছি। আপনি অনুষ্ঠানের একটি চমৎকার শিরোনাম দিয়েছেন। আমরা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর পড়েছি কিংবা তপতি পড়েছি, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, কেউ বলছেন সময় বুঝে কাজ, কেউ বলছেন কাজ বুঝে সময়, মাঝে থেকে সময় যাচ্ছে চলে। আপনি লক্ষ্য করে দেখুন, অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছেন ডাক্তার সায়ন্ত, খুব জ্বালাময়ী কথা বলেন এবং বাক্য গঠন বেশ চমৎকার। আমি যদি প্রশ্ন করি, পর বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের সুশীল সমাজ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো কে কথা বলেছিল? আমি যদি বলি, আজকে 1473 জন সামরিক বাহিনীর কর্মকর্তাকে বিনা বিচারে ব্রেকফাস্ট করতে করতে জিয়াউর রহমান সাহেব আদেশ দিয়ে সবকটি সেনানিবাসে তিনি যে সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করেছিলেন, এই বিচারভূত বহির্ভূত হত্যাকাণ্ডের কথা নিশ্চয়ই ডাক্তার সায়ন্ত মনে রাখবেন। আরেকটি কথা মনে করি, আমি প্রশ্ন করি ডাক্তার সায়ন্তকে, জিয়াউর রহমান সাহেব যদি যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিচার কি তার স্ত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন চেয়েছেন কখনো? কারণ বিচারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে বিশ্বাস করে না। আপনি যে উল্লেখ করলেন যে সবাই একমত হওয়ার কথা না। এখনো মাহফুজ বাবুর বোন অপেক্ষায় আছে যে কখন তার ভাই ফিরে আসলেও আসতে পারে। হাজার হাজার নেতা কর্মীকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে। দর্শক হয়তো আমাকে ভুল বুঝতে পারেন, এতক্ষণ আমি 2 মিনিট কিংবা 1 মিনিট কথা বললাম, সেই কথাতে বর্তমানে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডকে আমি আড়াল করতে চাই কিনা, কোনো প্রকার সুযোগ নাই বলে মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন এবং
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানরা সকলে কিন্তু ওই জায়গায় উপস্থিত হয়েছেন এবং দ্রুততার ভিত্তিতে সে কাজগুলো এগিয়ে চলছে। কিন্তু বিচারিত সংস্কৃতির কথা বলছেন, আজকে যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তার বাবা যখন মারা যায় তার বয়স 17, বয়সটা কিন্তু একেবারে কম না। ডাক্তার সায়ন্তকে জিজ্ঞেস করবো, কোনো একদিন আমাকে জানিয়ে দিবেন যে কখনো যেখানে তার পিতা মারা গিয়েছিলেন ওই জায়গা তিনি কোনোদিন পরিদর্শনে গিয়েছেন কিনা, দেখতে গিয়েছেন কিনা। চট্টগ্রামের পুরনো সার্কিট হাউস ভবন, বেগম খালেদা জিয়া গিয়েছিলেন 21 মিনিটের জন্য নতুন ভবন উদ্বোধন করবার জন্য সার্কিট হাউসের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বাংলাদেশে 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের পর গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধর্মীয় সংখ্যালঘুদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা হয়েছে। চট্টগ্রামে শীল পরিবারের 24 জন সদস্যকে এক ঘরের মধ্যে আটকে রেখে বাড়ি তালা দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সরকারের প্রত্যক্ষ নির্দেশে। 21 আগস্টের গ্রেনেড হামলা কার নির্দেশ হয়েছিল, কাদের নির্দেশ হয়েছিল? সুস্পষ্ট ভাবে যখন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বেগম খালেদা জিয়াকে বলেছিলেন এই ঘটনা ঘটেছে, তাকে বলে দিয়েছেন বেগম খালেদা জিয়া তোমার এই ব্যাপারে মাথা ঘামানোর প্রয়োজন নাই। অতএব আমাদের কিন্তু ওই সময় যে বয়ে যাচ্ছে এটা কিন্তু ভাবতে হবে। জি সুভাষ দা, আপনার এই অনেক কথাগুলোর কথা বলে। সঙ্গে আমি একমত, এবং আপনি যেটি বলেছেন যে একটি ঘটনা আরেকটি ঘটনাকে জাস্টিফাই করে না, সেটিও আমি একমত। কিন্তু প্রশ্নটি হচ্ছে কেন আমরা সেই প্রতিযোগিতায় কার সময় কম হয়েছে কার সময় বেশি হয়েছে সেটি না বলে কেন আমরা কেন বন্ধ হবে সেই উদ্যোগগুলো নেই না? সেই উদ্যোগগুলো কারা নেবে? রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে, যেটা আপনি বলছেন। সেই রাজনৈতিক দল কি বাংলাদেশে আছে? বাংলাদেশে বিরোধী মহল আছে, বিরোধী দল নাই। আজকে ওবায়দুল কাদের একটা চমৎকার কথা বলেছেন, তিনি বলেছেন যারা প্রতিহিংস ছড়িয়েছে সারা জীবন তাদের মুখে গণতন্ত্রের কথা ষড়যন্ত্রের সমান। আমি এখনো স্পষ্ট করে মনে করি কক্সবাজারে যে ঘটনাটি ঘটেছে এইটি একটি দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ফসল। আমি সরকারকে অনুরোধ করব কোন প্রকার এটা আড়াল না করে, আমি খুব দৃঢ়তার সাথে বলি এটা তদন্ত সঠিকভাবে হওয়া দরকার এবং উন্মোচন হওয়া দরকার কারা এর পিছনে কল কাটিয়ে নেড়েছে। যেমন ভাবে এই আগস্টের শোকাবহ মাসে আমি এখনো দাবি করি যে কারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পিছনের কল কাটিয়ে নেড়েছেন, কে বলেছেন রাষ্ট্রপতি মারা গেছে, সোমবার ভাইস প্রেসিডেন্ট আছে, কাদেরকে হত্যাকারীরা বিদেশি সংবাদ সংস্থা স্পষ্ট করে বলেছে যে কে জিয়াউর রহমান সাহেব কিভাবে মদত দিয়েছিলেন। অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারটা যদি আপনি বলেন সবচেয়ে বেশি শিকার আজকের ক্ষমতাসীন যে দলটি, যদি আপনি বলেন আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা এবং তার মূল এটি বুঝেছি। আরেকটি বিষয় ছোট্ট করে জানতে চাই আওয়ামী লীগের, সুভাষ দা, খুব ছোট্ট করে জানতে চাই, আপনি বলছেন যে বাংলাদেশে বিরোধী দল নাই, বিরোধী মহল রয়েছে, তো এটি যদি সত্যি হয় তাহলে শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল বা রাজনৈতিক শক্তি গড়ে না ওঠার দায় কার? অবশ্যই দায় সবারই আছে, আমি তো সবার কাছে স্বীকার করছি দায় আমাদের রয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, এই হিস্টোরিক্যাল ফুটনোট গুলো আমি শুধুমাত্র ইতিহাসের প্রয়োজনে আমি রেখে যাচ্ছি। 1975 সালের 26শে সেপ্টেম্বর যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, যে অর্ডিন্যান্স জারি করেছিল খনি খন্দকার মোস্তাক, জিয়াউর রহমান সাহেব 1979 সালে পার্লামেন্টে সেটাকে আইনে পরিণত করে। প্রতিবাদ করেছিলেন কেউ? বলেছিলেন 1979 সালে পার্লামেন্টে যখন এটা আনা হয় তখন পার্লামেন্টের জন্য বক্তব্য এসেছে। এমনকি 21 বছর পর যখন আওয়ামী লীগ সরকার দায়িত্ব আসলো, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় যখন এই ইনডেমনিটি আইন রহিতকরণ বিল আসলো, সেই বিলের প্রতিবাদ করে কিন্তু বিএনপি পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেছিলেন। অতএব এটা কাকে আশকারা দেওয়া হয়, কাদেরকে আশকারা দেওয়া হয়, ডাক্তার সায়ন্তর বুঝতে এটা সময় লাগে না। জি সুভাষ সিংহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আপনার সঙ্গে আবারও আসবো। আমি একটু বিষয় উল্লেখ করি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনে তিনি তার উদ্যোগে এবং সৈয়দ আশরাফুল ইসলাম যিনি প্রয়াত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের পরিশ্রমে একটি পার্লামেন্টারি রিপোর্টিং কমিটি হয়েছিল বিলেতের পার্লামেন্টে, এবং সেই পার্লামেন্টে 1982 সালে 24শে মার্চ রিপোর্টটি পেশ হয়েছিল। থমাস উইলিয়াম, শেন ম্যাকব্রাইট, জেফ্রি টমাস এবং অ্যাব্রো রোজ যারা এই কমিটির মেম্বার ছিলেন, ব্রিটেনের পার্লামেন্ট সদস্য, তাদেরকে জিয়াউর রহমান এই বাংলাদেশে তদন্ত করতে আসতে দেয়নি।
আমার এই প্রশ্নের উত্তরগুলো জি, হয়তো অনেকে সুভাষ দিতে সিংহ পারবে রায় না। অসংখ্য ধন্যবাদ। জাকারিয়া কাজলের সঙ্গে যুক্ত হতে চাই। কাজল ভাই, দুজনের কথাই শুনছিলেন, একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করি। সায়ন্তদা বলছিলেন যে সকল রাজনৈতিক দল একমত এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বন্ধের বিষয়, সেটি তিনি মনে করেন না। আমি একটু যোগ করি, আপনার খুব ভালো করেই মনে আছে কাজল ভাই, এই কিছুদিন আগে সংসদে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য কিন্তু এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষেই কথা বলেছিলেন। তো এই যদি অবস্থা হয়, তাহলে আমরা যে কথাগুলো বলে আসছি, কিংবা মানবাধিকার কর্মীরা বলে, আপনারা যারা সিনিয়র সাংবাদিক আছেন আপনারা বিভিন্ন সময় বলেন যে কোনো ব্যক্তি বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া উচিত নয়, তাহলে সেটি কিভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে? এটা খুব সত্য কথা। প্রত্যেকটা মানুষ, সে যত অপরাধী হোক না কেন, তার তার অধিকার আছে বিচারের, তাই না? হুম। আমি একজন একটা অপরাধ করলো, আপনি মেরে ফেলেন, তাহলে যেটা তো পুরো আইনের শাসন বলেন, এটা তো বর্বর একটা ব্যাপার, তাই না? কিন্তু এটাও পাশাপাশি মানতে হবে যে আমাদের দেশে এই সংস্কৃতি তো বহুদিনের। এটা নিয়ে অস্বীকার করার কিছু নেই। আমরা আজকে এটা নিয়ে এত সোচ্চার হচ্ছি, মেজর সিনহা, আমি তার রুহের মাগফিরাত কামনা করি, তিনি মারা গেছে। কিন্তু ওই অঞ্চলে এই জাতীয় হত্যা তো মানে মেজর সিনহাই প্রথম না। এরকম তো অনেকগুলো হয়েছে, কোনগুলো তো নিয়ে এমন হয়। আমি সুভাষদার একটা কথার সঙ্গে একটু গুরুত্ব দিতে চাই, যে সুভাষদা যেটা বলেছেন যে এটার পিছনে হয়তো অনেক চক্রান্ত আছে, কি না আছে আমি জানি না, কিন্তু আমি মনে করি এটার যদি সুষ্ঠুভাবে বিচারের পাশাপাশি প্রকৃত ঘটনা যদি মানে আমাদের মানুষের সামনে না আসে, এটার ক্ষেত্রে যদি কোনো ধোঁয়াশা থাকে, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হবে না। আমি সুভাষ সিংহের এই দাবিটার সঙ্গে সম্পূর্ণ একমত যে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করতে হবে। আর আমি যেটা মনে করি, দেখেন, আপনি একটা হত্যার জন্য আমাকে শাস্তি দেবেন, আরেকটা হত্যার জন্য পুরস্কৃত করবেন, এটাও তো ঠিক না, তাই না? এই যে আজকে যে ওসি প্রদীপ সম্পর্কে সবাই বলছেন, সে যে পদকগুলি পেয়েছে, বিএনপি আমল বলেন, এই সরকারের সময় বলেন, এই পদকের আমরা যেটা গণমাধ্যমে দেখলাম, তার এই পদক প্রাপ্তির পেছনে তো এই জাতীয় হত্যাকাণ্ড অনেক বড় ভূমিকা রেখেছে বলেই তো প্রতীয়মান হচ্ছে, তাই না? কাজেই ওই হয় কি, চুলকালে হবে না। যখন আপনি ধরবেন একটা জিনিস, ঘুষি দিতে হবে। আমাদের কেমন জানি একটা মানে টোটাল সিস্টেমটা এমন হয়ে গেছে, আমরা একটা ইন্টেরিয়াম ব্যবস্থার প্রতি সবাই খুব বেশি মনোযোগ হয়ে গেছি। যখনই যে ঘটনাটা ঘটে, আমরা তাৎক্ষণিকভাবে ওটার একটা সুরাহা করতে চাই। এই তাৎক্ষণিক সুরাহা হয়তো বাহবা পাওয়া যায় বা অনেক ক্ষেত্রে অনেক কিছু, কিন্তু মূল উৎপাটন যেটা বলা হয় বাংলায়, সেই মূল উৎপাটন করা হয় না। আপনি দেখেন সিনহা সাহেবের মৃত্যুর পরে যে ঘটনাটা ঘটলো, আমাদের সেনা প্রধান এবং পুলিশ প্রধান যে একসঙ্গে গিয়ে মানে সাংবাদিক কথা বললেন, এটাও কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। এই ঘটনাটা কিন্তু নানাভাবে ব্যাখ্যা হচ্ছে, তাই না? আমি প্রশংসাই করি, কিন্তু তারপরেও এমন এই দুটি বাহিনীর এই যাওয়াটা কিন্তু অনেকের মধ্যে অনেক মিশ্র প্রতিক্রিয়ারও জন্ম দিয়েছে। কাজেই সবকিছুর মূল হবে এই যে এত সন্দেহ, এত কথা, একেক দিন একেকজনের নাম আসছে, একেক দিন একেকজনের তথ্য আসছে। এই পুরো বিষয়গুলি ধরেন, এখন যদি কথার কথা আপনি যাদের ধরেছেন তাদের বিচার করে ফেললেন, এতে কিন্তু সমস্যার সমাধান হবে না। আমি আবারও সুভাষ করে এই কথাটা বলতে চাই। এটার পেছনে কি কারণ ছিল, কি চক্রান্ত, এটা যদি নিছক ব্যক্তি শত্রুতা হয় এক জিনিস, নিছক দুর্ঘটনা হয় এক জিনিস, আর এর পেছনে যদি গভীর কোনো চক্রান্ত থাকে সেটা এক জিনিস। মেজর সাহেব ওখানে যে কি করছিলেন, কতদিন ধরে শুট করছিলেন, কেউ বলছেন যে তার ওই শুট করার সময় তার এই প্রস্তুতির সময় হয়তো অনেক অপকর্ম ধরা পড়েছে, সেটাও মৃত্যুর কারণটা উদ্ঘাটন করতে হবে। আপনি দেখেন, ১ম দিনে আমরা কি দেখলাম? সরকার একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করলো, যেটা ৭ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা। আজকের খবর, সেই কমিটি আরো ৭ দিনের সময় বেশি চেয়েছে, তাই না? তো হুম। বিষয়গুলি নিয়ে মনে হচ্ছে যে কেমন যেন একটা মানে এখন পর্যন্ত কিন্তু ধোঁয়াশা কাটেনি। আপনি শিফাত এবং শিপ্রার কথা বলছেন। শিফাত তো গাড়িতে ছিলেন। তিনি তো নিশ্চয়ই তিনি তো নিশ্চয়ই দেখেছেন। তাকে র‍্যাব জিজ্ঞাসাবাদ করবে। এই তাকে র‍্যাব জিজ্ঞাসাবাদ করবে না চাইলে, এটা আইনের প্রক্রিয়া। কিন্তু এই বিষয়গুলি জনসমক্ষে না আসা পর্যন্ত কিন্তু ধোঁয়াশা থেকেই যাবে, এবং আমি মনে করি ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করার ক্ষেত্রে এই ধোঁয়াশাটা কাটিয়ে দেওয়া একটা ভালো ভূমিকা রাখে। জি, আপনারা আর কাজল ভাই যেটা আপনাকে বললেন ধন্যবাদ, বিচার আমাদের বহির্ভূত, সঙ্গে থাকুন। না, না, আমি জি। ১ মিনিটে শেষ করি। আপনি হুম, যে কথাটা বললেন, হুম। বিচার বহির্ভূত হত্যার বাস্তবতা হচ্ছে সায়ন্ত যেটা বলেছে। যখন যারা ক্ষমতায় থাকে তারা এর সুবিধা নেন। এটা আমাদের এটা তিক্ত সত্য হলো, এটা আমাদের মেনে নিতে হবে, এবং হুম। এই সব দল এক হয়ে এটা কবে দাবি করবে? কারণ বিরোধী দল আর বিরোধী মহল, সেই বিতর্কে আমি যেতে চাই না। কিন্তু সত্যিকার অর্থেই ৫০ বছরে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার ভাবে বিরোধী দল বা বিরোধী রাজনীতি, ইতিবাচক বিরোধী রাজনীতি তো
গড়ে ওঠেনি। আর যেটা হয় বিরোধিতা দলের ওই যে গৃহপালিত বিরোধী দল, ওগুলি তো বিরোধী দল। সত্যিকার অর্থে দেশপ্রেমিক বিরোধী দল আমাদের খুব প্রয়োজন। এখন আমি যদি ভয়ে না যাই, আমি যদি রাস্তায় নামলে আমাকে পেটাবে, এইজন্য আমি আন্দোলন না করি, এই আবহে তো সত্যিকারের বিরোধী দল হবে না। এবং আমি জি কাজল বিশ্বাস ভাই করি ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে না আবারও যুক্ত হলে হবো। আমি একজন দর্শকের ফোন নিয়ে আসছি। কাজল ভাই ধন্যবাদ। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পলাশ বলছি পঞ্চগড় থেকে। জি আমি এই সম্প্রতি দুইটা ঘটনা উল্লেখ করতে চাই। একটা হচ্ছে যে শাহেদ, আর একটা যে পুলিশ কর্মকর্তা প্রদীপ। তো এনারা ধরা পড়ার পরে একাধিক মামলা হয় এদের নামে। তো এদের পিছনে কারা আছে, এদের পিছনের লোকদের সামনে আনা হবে কিনা। আরেকটা হচ্ছে এদের স্ত্রীদের নামে অনেক সম্পত্তি আছে, তো এই সম্পত্তিগুলো তাদের স্ত্রীদেরকেও আইনের আওতায় আনা হবে কিনা। জি ধন্যবাদ। দর্শক আপনার জ্ঞাতার্থে জানাই, এরই মধ্যে কিন্তু যে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের স্ত্রীর বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে। আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি ডক্টর সায়ন্থর সঙ্গে যুক্ত হতে চাই। শান্ত ভাই, আপনি এর আগে একটি পরিসংখ্যান দিয়েছেন যে গত 9 বছরে 2,500 বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তথ্য প্রমাণ দিয়ে বলেছেন। তো এই 9 বছর ছাড়া এর আগের সময়গুলোতে 11 বছর প্রায়, আচ্ছা আচ্ছা, না আপনি 9 বছরের কথা বলেছেন, 11 বছরের মধ্যে হয়তো মানে 9 2009 সাল থেকে গত আচ্ছা, জুলাই। এই 11 বছরে 2,500-এর মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই 11 বছরের আগের সময়টাতে কি পরিমাণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেই তথ্য কি আপনার কাছে আছে? এই মুহূর্তে সেই তথ্য আমার কাছে নেই, কিন্তু আমি কিন্তু শোনেন আলোচনাটা শুরু করেছিলাম যেটা কাজল ভাই পয়েন্ট আউট করেছেন, যে একদম সাদা মাটা সত্য, যেটা আমি ভাবি যে যারা যখন ক্ষমতায় থাকে তারা তখন এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা এই সবকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে। আমি কিন্তু কাউকে বাদ দিয়ে বলিনি। এখন আলোচনাটাকে দাদা কেন, আমি বুঝতে পারি এক যুগ ধরে তারা করাচ্ছেন তো এগুলি, সেজন্য বিব্রতকর তাদের জন্য আলোচনাটা অন্যদিকে নিয়ে গেলেন। জিয়াউর রহমানের নাম উল্লেখ করে বললেন জিয়াউর রহমানের সময় যদি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিছু ঘটে থাকে, তার দায় যদি জিয়াউর রহমানকে নিতে হয় এবং তাকেই হুকুমদাতা বানানো হয়, দাদার সামনে কোনো হুকুম দিয়েছি কিনা আমি জানি না, উনি রাজসাক্ষী কিনা, কিন্তু যদি হুকুমদাতা বানানো হয় তাহলে রক্ষী বাহিনীর সময় যে জাসদের সহ বিভিন্ন পার্টির যে অসংখ্য লোককে যে হত্যা করা হয়েছে, যে রক্ষী বাহিনীর ক্যাম্প ওঠার পরে যে গণকবর আবিষ্কার হয়েছে, সিরাজ শিকদারকে যে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হয়েছিল, তার হুকুমদাতাকে, সেই প্রশ্নটাকে এখন আমরা করতে পারি? কিংবা গত 11 বছর ধরে এদেশে এই যে আমি বললাম 2,500-এর উপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এই দেশে রাজনৈতিক নেতাদের গুম করে এইভাবে নিয়ে যাওয়ার ঘটনা খুবই রেয়ার ছিল, বা ছিলই না বলতে গেলে। সেখানে যে এই যে 600-র উপরে মানুষকে যে গুম করে ফেলা হলো, এই দেশে কাস্টোডিয়াল ডেথ যে এত হলো, এখন তাহলে এই 11 বছরে তার হুকুমদাতাকে সেই প্রশ্ন কি আমরা করতে পারবো? আমরা এই দেশে সেই প্রশ্নটা দাদার মতো এইভাবে নাম উল্লেখ করে করতে পারি না, কারণ সুভাষ দা বা আওয়ামী লীগের একই সুরে কথা বলা যারা, তারা অনেক কিছু এরকম বলবেন, বলার পরও তারা বেরিয়ে যাবেন, তাদের কারো গায়ে হাতে হাত করা পড়ার ভয় নেই, তাদের কারো গুম হওয়ার ভয় নেই হয়তো, কিন্তু আমরা সেই ভয় পাই। আজকে দেখেন আপনি যে সিনহার ব্যাপারে আজকে সবাই বলছেন যে এটার বিচার হতে হবে, তদন্ত হতে হবে। শুধু সিনহা, মেজর সিনহার এটাই কেন তদন্ত হতে হবে? কেন আমরা বলছি না যে অতীতে যত হয়েছে সবগুলির তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিচারের আওতায় আনা উচিত? সেটা আওয়ামী লীগের আমলে হোক, সেটা বিএনপির আমলে হোক, সেটা আরো আগের আমলে হোক, যতগুলি সম্ভব আপনারা বিচারের আওতায় আনেন। আপনারা 11 বছর ক্ষমতায় আছেন, আপনাদের কেউ না করেছে যে বিএনপির আমলে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে তার বিচার আপনারা করতে পারবেন না? করেন না কেন? কত কিছুর ইন্ডেমনিটি বাতিল করেই তো আপনারা বিচার করেছেন, এটা কেন করেন না? কারণ আপনারা এটা চান না, আপনারা এই অস্ত্রকে ব্যবহার করে অনৈতিকভাবে ক্ষমতা দখল করে রাখতে চান। আপনি দেখেন যে আরেকটা তথ্য আমি বলি, আরেকটা কথার বিষয়ে বক্তব্য দেই, সেটা হলো যে বলছেন যে রাজনৈতিক দলগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক দলগুলো উদ্যোগ নিবে কি করে? উদ্যোগ তো রাজনৈতিক দলগুলো নেয় না, রাজনৈতিক দলগুলো দাবি করে, প্রয়োজনে আন্দোলন করে। উদ্যোগ নিতে হয় সরকারকে, সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে যে আর একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যাতে না হয়। এবং এই দেশে সবকিছুতেই এখন এইরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য মানুষ সবাই একজনের দিকে তাকিয়ে থাকে না, সেই একজনকেই বলতে হবে যে আমি আর একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চাই না। কিসের মধ্যে কি এনে তারেক রহমান কেন তার বাবার হত্যাকাণ্ডের সেই জায়গা পরিদর্শনে গিয়েছেন কিনা, তার সঙ্গে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সম্পর্ক কি, আলোচনা কোন দিকে কেন ওনারা নিতে চান, আমি ঠিক বুঝি না। আমি একটা জিনিস বুঝি,
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অতীতে যে সরকারের আমলে হোক সেটা খারাপ হয়েছে। 72 থেকে 75 খারাপ হয়েছে, 75 পরবর্তী যেগুলো হয়েছে সেগুলো খারাপ হয়েছে। ক্ষমতায় আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, ঘুরে ফিরে শুধু আগেরটার দোষ বলবেন আর বর্তমানেরটা জাস্টিফাই করবেন, এটি না করে আমি অন্তত চাই এবং আমি আশা করি সুভাষ দা একজন মানবিক মানুষ, হয়তো রাজনৈতিক কারণে এখন এই বক্তব্য দিচ্ছেন, যে আমরা আসলে অন্তত এই বিষয়ে বলি যে যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে সবগুলো না পড়লেও আলোচিত লোমহর্ষক যেগুলো ঘটেছে সেগুলো অন্তত তদন্ত শুরু করেন যেই সরকারের আমলে হোক, এবং এখন থেকে এই বিষয়ে আমরা জনমত তৈরি করি, এই বিষয়ে আমরা দাবি করি এবং সরকার যাতে করতে বাধ্য হয় যে বিচার বহির্ভূত আর একটি ডাক্তার স্বাগত সায়ন্ত, আপনাকে ধন্যবাদ, যুক্ত থাকুন। সুভাষ দা, একটা বিষয় আপনার সামনে একটু আমি আনতে চাই। এই যে আমরা খবরের শিরোনামে ছিল যে ওসি প্রদীপের বিরুদ্ধে রিট হয়েছিল 3 বছর আগেই হাইকোর্টে, সেটি তৎকালীন আইজিপির নির্দেশে আর এফআইআর হিসেবে গ্রহণ করা হয়নি। গল্পটা এরকম, কক্সবাজারের মহেশখালীর একজন লবণ চাষী আব্দুস সাত্তার, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছিলেন এই ওসি প্রদীপ। তখন তার বিরুদ্ধে থানায় মামলা করতে গিয়েছিলেন, থানায় মামলা নেওয়া হয়নি, কোর্টে মামলা এসেছে, কোর্ট থেকে ট্রায়াল কোর্ট থেকে মামলাটি হাইকোর্টে এসেছে, তখন সেটি আইজিপির নির্দেশে বন্ধ রাখা হয়েছিল। তো এই যদি হয় অবস্থা, তাহলে আমরা কিভাবে এই লাগাম টেনে ধরবো এই কতিপয় বিপথগামী পুলিশ কর্মকর্তার? এবং যে বিষয়ে আপনি উল্লেখ করলেন সেটা উত্তর দেবার যথার্থ ব্যক্তি আমি কিন্তু নই, কিন্তু আমি এটা তীব্র নিন্দা জানাই। আবার সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ফিরে যায়, অন্য ক্ষমতা যখন কম থাকে তখন খোঁচা দেবার ক্ষমতা খুব বৃদ্ধি পায়। আপনি লক্ষ্য করে দেখবেন, আমি যে হিস্টোরিক্যাল ফুটনোট গুলো তুলে ধরেছি সেই ফুটনোটের ব্যাপারটা সায়ন্ত কিন্তু কোনো প্রসঙ্গে আসেননি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে যারা যুক্ত ছিলেন, আমি এখনো বলছি, সেই হত্যাকাণ্ডের সময় কিন্তু বঙ্গবন্ধুর বাড়িতে বঙ্গবন্ধুর দুই সন্তান, একজন ছিলেন আর্মির এক্স ক্যাপ্টেন মরহুম শহীদ শেখ কামাল, আর একজন ছিলেন সার্ভিং আর্মি অফিসার লেফটেন্যান্ট শেখ জামাল। এবং সেন্নিয়াবাদের বাসায়, সেন্নিয়াবাদের বাসায় কিন্তু আরেকজন আর্মি অফিসার রিন্টু নামে একজনকে হত্যা করা হয়েছিল। তারা কি সেনাবাহিনীর সদস্য ছিলেন না? তারা কি সেনাবাহিনীর সেই কাছ থেকে তারা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে তারা কি তাদের মায়ের যে আকুতি, তার যে সন্তান হারা যে মায়ের কান্না, সেই কান্না কি আমরা তখন শুনতে পাইনি? আমি বারবার বলছি, কোনোভাবেই সিনারে। সুভাষ দা, আমরা একটু সময় চেয়ে এনেছি আপনার কাছ থেকে। কক্সবাজারে নিহত সাবেক অবসরপ্রাপ্ত মেজর সিনহার যে সহযোগী শিপ্রা দেবনাথ এবং সিফাত, তারা দুজন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন, আমরা একটু তাদের কথাটা শুনে আপনাদের সঙ্গে আলোচনায় আসবো। জি, আমরা যাচ্ছি কক্সবাজার। ট্রমার ভিতর দিয়ে আমরা গিয়েছি, সাডেন যে ইনসিডেন্টগুলো আমাদের সাথে ঘটে গেছে একের পর এক, এগুলো আসলে খুবই অনাকাঙ্ক্ষিত এবং হঠাৎ করে ঘটে যাওয়ার কারণে আসলে আমরা এখনো মেন্টালি ট্রমাটাইজড। আমি বলবো, আমার কথাটা আমি বলছি, আমার মনে হয় যে সিফাতেরও তাই আসলে। হ্যাঁ, আপাতত ফ্যামিলির সাথে আসি, সেভে আসি। আর সকালের যেই আজকে আমাকে ছাড়া হয়েছে, তো সকালবেলা আসলে আমি ফ্যামিলির গাড়িতেই, তারা রিজার্ভ করা গাড়িতেই এসেছিলাম। তো এ ব্যাপারে আসলে আপাতত আমরা সেভে আছি। আর দেশবাসীর প্রতি তারা আমাদের জন্য যে মানববন্ধন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ, এটাই আমি বলতে চাই। আমাদের সাথে যেটা হয়েছে, যে অন্যায়টা হয়েছে, আমরা বিশ্বাস করি যে দেশবাসী পুরোটা সময় আমাদের জন্য এত কিছু করেছে। আমরা খুবই কৃতজ্ঞ, আমরা ভাবি নাই এরকম একটা মুভমেন্ট হতে পারে। সো তাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আমরা দুইজন আছি একসাথে, দুই বন্ধু এখনো আছি একসাথে। আমাদের একটা বন্ধু এখনো নাই, কিন্তু আমাদের যেই ঘটনাই ঘটেছে, এই সুষ্ঠু বিচার আসলে আমরা দাবি করি, এবং হয়তো আমরা শেষ পর্যন্ত আমরা এই জিনিসটা দেখবো আসলে। আর আমার মনে হয় দেশবাসী পুরোটা সময় আমাদের সাথে ছিলেন এবং আরও থাকবেন। আমি তাদের কাছে বলবো যে প্লিজ প্রে ফর আস অ্যান্ড আমি এবং সিফাত, আমরা সবাই আসলে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপাতত এতটুকুই বলার আছে, এবং আমরা প্রত্যেকটা কথা বলবো, প্রত্যেকটা সত্যি বলবো। প্লিজ জাস্ট আমাদের একটু সময় দেন আপনারা। আমি হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করব যে প্লিজ আমাদের কিছু সময় দেন। প্রচুর গুজব শোনা যাচ্ছে, আজে বাজে নিউজ আসছে,
এই বিভ্রান্তিমূলক নিউজ আসলে চাই না। মানে যেটা হয়েছে সেটা আসলে আমরাই বলবো, কিন্তু শুধু একটু সময়ের অপেক্ষা। আমার মনে হয় এই দেশবাসী এতদিন অপেক্ষা করেছে আমাদের জন্য, আর কিছুদিন তারা আমাদের সময় দেবে, আর তারা আমাদের পাশেই থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে পুরোটা সময়। এতটুকু। হ্যাঁ, মানসিকভাবে শারীরিকভাবে আমি ঠিক আছি। যে একটা গুজব ছড়িয়েছিল এরকম যে আমার পায়ে হয়তো গুলি লেগেছে, আসলে না, এরকম কিছু হয়নি। শারীরিকভাবে আসলে আমি সুস্থ। হ্যাঁ, আমরা আশা করছি সুষ্ঠু কোনো তদন্ত হবে, অবশ্যই এর বিচার, আমরা সুষ্ঠু বিচারই কাম্য, এছাড়া তো বাকি আর কিছু ফেরাবার নাই, যে চলে গেছে। আর কারা কর্তৃপক্ষ আমাদের সাথে পুরোটা সময় খুবই ভালো ব্যবহার করেছে, পুরোটা সময় তারা আমাদের টেক কেয়ার করেছে প্রপারলি। তো আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ আর কি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমরা উঠতে পারি স্যার? সুভাষ দা, আপনার কথার মাঝখানে আমরা শুনছিলাম যে সিপ্রা এবং সিফাত যে দুজন ওই দিন অবসরপ্রাপ্ত মেজর সিনহার সঙ্গে ছিলেন, তাদের বক্তব্য, তারা যেটি বললেন, হয়তো ওদিন আসলে কি ঘটেছিল সেই ঘটনার প্রত্যক্ষদর্শী কিন্তু সিফাত। সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো পরবর্তীতে আমরা জানবো। আপনার আলোচনায় ফিরতে চাই সুভাষ সিংহ রয়। আমি গণমাধ্যমকে অনুরোধ করব এই বিষয়ের পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য তাদের যতটুকু করবার তারা যেন করেন। কেননা এই হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। আপনি দেখলেন যে বললেন, আমার মনটা কিন্তু ভরে যায়, কারণ আমি একটি মাত্র কন্যা সন্তানের পিতা। আমার ঘরে সন্তান আছে, আমার বুকটা কান্নায় ভেঙে যায়। এরকম একটি ঘটনার মুখোমুখি হতে পারে এরকম একটি বিশ্ববিদ্যালয়, তার যে মানসিক যে অবস্থা, তাদের যে অবস্থা, সিফাতের যে অবস্থা, তাদের পরিবারের যে অবস্থা, এটা কিন্তু বুঝি। কিন্তু বাংলাদেশের একটি কিন্তু শব্দ যোগ করে এটাকে লঘু করা নয়, কিন্তু বাংলাদেশে এখন এই ব্যাপারে কথা বলার অবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে, প্রতিবাদের ভাষা তৈরি হয়েছে, প্রতিবাদ করার মতন পরিবেশ তৈরি হয়েছে। এইটাই আমি বলবার চেষ্টা করেছি। আপনাকে কথা উল্লেখ করি, আমি যে কথা আমি শোনেন, আমি শেষ করি। আমি যে কথাগুলো বারবার বলি, আমি কিন্তু ইতিহাস থেকে সবসময় ফুটনোটটি দিই। আমার সামনে একটি অর্ডিন্যান্স আছে, আপনারা দেখতে পারবেন না দূর থেকে, একটু পড়ি। 1975 সালে 5ই নভেম্বর খুনি খন্দকার মোস্তাক স্বাক্ষরিত একটি অর্ডিন্যান্স। বলা হলো, a 3-member of Judicial Inquiry Commission is hereby constituted to hold the immediate judicial inquiry into the circumstances under which 4 prominent persons are brutally murdered in Dhaka Central Jail. The commission will be headed by Justice Asanuddin Chowdhury, Judge of Supreme Court Appellate Division, with Justice K.M. Saban and Mr. Justice Syed Mohammad Hossain of the Supreme Court of Bangladesh as a member. The inquiry commission will also investigate under the which circumstances some of the criminals were given safe passage to leave this country. এটা হচ্ছে খন্দকার মোস্তাকের স্বাক্ষরিত 5 নভেম্বর জিয়াউর রহমান সাহেবের তথাকথিত সিপাহী অনতার বিপ্লবের পর ক্ষমতায় এসে এই অর্ডিন্যান্স বাতিল কেন করেছিলেন। অতএব বিচারহীনতার সংস্কৃতির যে জায়গাটি, এটা কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হয়েছে, যেটার পরিণতিতে 21শে আগস্টে গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর কন্যার সহ আওয়ামী লীগের পুরো পরিবারকে ধ্বংস করে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা চক্রান্ত হয়েছিল। জি সুভাষ দা, ধন্যবাদ। আমাদের সময় বেশি নেই, আমি আরেকবার আপনার কাছে আসবো। ধন্যবাদ সুভাষ সিংহ রয়। আমি একটু কাজল ভাইয়ের সঙ্গে যুক্ত হতে চাই। সুভাষ দা, আমার হাতে সময় কম, আমি আবার আপনার সঙ্গে যুক্ত হব। কাজল ভাই, সুভাষ দাকে আমি যে প্রশ্নটি করেছিলাম যে এই যে ওসি প্রদীপের বিরুদ্ধে 3 বছর আগে মামলা করতে চেয়ে মামলা করা যায়নি, তৎকালীন পুলিশ প্রধান সেটিকে না নেওয়ার জন্য হাইকোর্টে চিঠি দিয়েছিলেন। সুভাষদা বলছেন এটির জন্য তিনি যথার্থ কর্তৃপক্ষ নয়, কিন্তু একজন সাংবাদিক হিসেবে আপনি তো বলতে পারবেন। আপনি এর আগে বলছেন যে সিস্টেমের কথা, তো এই যদি হয় সিস্টেম, এই সিস্টেম পরিবর্তন না হলে আমরা যেগুলোর কথা বলছি সেগুলো কি সম্ভব? না, আই কন্ডেম দিস থিং। তবে একটা জিনিস মাথায় রাখেন, আপনি কেবল সিআইজি, একজন পুলিশ অফিসার একটা রেঞ্জে 25 বছর চাকরি করছেন। বাংলাদেশ পুলিশের ইতিহাসে এমন কোন অফিসার আছে যে তিনি চিরাং, মানে প্রদীপের বেলা যেতে, সে কিন্তু চিরাং রেঞ্জের বেলা চাকরি করে। কাজী প্রদীপকে যারা হৃষ্টপুষ্ট করতে সাহায্য করেছে,
প্রদীপের চাকরি হয়েছে কার জিওতে, তারপরে সে কিভাবে ভোল বদলে কিভাবে কি করেছে। এবং আপনি কি মনে করেন যে আজকে প্রদীপের যে অবস্থান, এটার পিছনে একমাত্র প্রদীপই দায়ী? আপনি তৎকালীন আইজিপির কথা বলছেন। এই গত 25 বছরে একজন পুলিশ অফিসার যখন একটা রেঞ্জে কাজ করেন, এর পেছনে তো নিশ্চয়ই আরো অনেকেই আছে, তাই না? কাজেই আমি যেমন শাহেদের বেলায় আমরা বলি যে শাহেদের পেছনে যারা আছে তাদের বের করতে হবে। একইভাবে আপনি যদি খালি ওই ঘটনার সময়, আমি যেটা আগে বলেছি, আমরা সবসময় খুব তাৎক্ষণিক একটা কিছু করতে চাই। এই তাৎক্ষণিক কিছু করতে গেলে কিন্তু মূলত পাঠানো হবে না। কারা প্রদীপকে প্রশ্রয় দিচ্ছে? এই প্রদীপ তো আজকে একদিনে গড়ে ওঠেনি। মেজর সিনহারে মারার মধ্যে তো প্রদীপ গড়ে ওঠেনি। প্রদীপ এত বছর কি করে, এবং প্রদীপের বিরুদ্ধে আপনি জানেন যে পাঁচলাইশ থানা থেকে তাকে উইথড্র করা হয়েছে। বন্দরে একজন ব্যবসায়ীকে হ্যারাসমেন্ট করার জন্য তাকে বন্দর থানা থেকে উইথড্র করা হয়েছে। তার বিরুদ্ধে কিন্তু এরকম অভিযোগ এখন গণমাধ্যমে আসছে। এই সমস্ত অভিযোগের পরে তার শাস্তি হয়েছে কি, এক থানা থেকে আরেক থানায় বদলি। এই বদলি কিন্তু কোনো শাস্তি না। তো পুলিশের আইনে কি এটাই শাস্তি? এবং আজকে আমরা প্রদীপকে দোষ দিচ্ছি। প্রদীপ অবশ্যই দোষী, কিন্তু এই প্রদীপকে 25 বছর ধরে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে আজকের প্রদীপ বানিয়েছে, আপনি যদি সেই মেকানিজমটা না ভাঙেন, আজকে হয়তো এক প্রদীপের শাস্তি হবে, কালকে আরেক লণ্ঠনের উৎপত্তি ঘটবে, পরশুদিন আরেক মোমবাতির উৎপত্তি ঘটবে। কাজেই আপনি যদি এই উৎপত্তি স্থলগুলি ধ্বংস করতে চান, আপনাকে গোড়ায় যেতে হবে। জি কাজল ভাই ধন্যবাদ আপনাকে, সময় আমার হাতে কম। কাজল ভাই আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে। আমি একটু শাকাত হোসেন শান্তর সঙ্গে যুক্ত। শান্ত ভাই, এই বিভিন্ন সময় আমরা এই পুলিশ বলি কিংবা বিভিন্ন সরকারি দপ্তর কিংবা সংস্থা, তাদের উপর রাজনৈতিক প্রভাবের খবরও দেখি। তো রাজনৈতিক প্রভাব যদি বন্ধ না হয়, তাহলে আমরা যে সিস্টেম পরিবর্তনের কথা বলি, সেটি কি সম্ভব হবে? না, রাজনৈতিক প্রভাব যদি বন্ধ না হয় সেটি সম্ভব হবে না। তার থেকে আরো বড় কথা হলো, পুলিশ বা বিভিন্ন বাহিনীকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবার জন্য যে অনৈতিক ব্যবহারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেখান থেকেও বেরিয়ে আসতে হবে। না হলে এই পুলিশ বাহিনীকে কন্ট্রোল করার যে অধিকার, সেটিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হারিয়ে ফেলেন, তার নজির আমরা দেখছি। আজকে আমি আগেই বলেছি যে 2500-এর উপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে এই সরকারের আমলে। এক প্রদীপ কতজনকে মেরেছে? তাহলে শুধু প্রদীপ কেন, এরকম অসংখ্য প্রদীপ তো আছে দেশে। এ দেশটা তো এখন প্রদীপময়। সেই প্রদীপদের সকলকে যদি বিচারের আওতায় আনা না যায়, এবং সরকারের যে তরফ থেকে যদি অঙ্গীকার না থাকে সত্যিকার অর্থে যে আর গুম হবে না, ইলিয়াস আলীর মতো কোন নেতা এইভাবে গুম করে রাখা হবে না। এই দেশের অসংখ্য মায়ের বুক খালি হয়েছে গুম করে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, কাস্টোডিয়াল ডেথের মাধ্যমে। আমি বুঝি যে সুভাষ দা এই সময়ের যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গুম খুম, এগুলা নিয়ে হয়তো বিব্রত কথা বলতে পারবেন না, সেই জন্য ঘুরে ফিরে তাকে 75-এই যেতে হয়। 75-এর ঘটনার তো বিচার হয়েছে। এখন এই যে হত্যাকাণ্ডের শিকার অসংখ্য মানুষ, তাদের পরিবারের তো এই বিচার পাওয়ার অধিকার আছে। সেই বিচারটি তারা কবে পাবে? এবং এই যে প্রতিনিয়ত যে হত্যাকাণ্ড হচ্ছে, তা তো বন্ধ হওয়া উচিত, সে কথাটাই মনে করিয়ে দিতে চাইছি। ফলে রাষ্ট্র ব্যবস্থায় যদি আপনি গণতন্ত্র আনতে না পারেন, যদি সুশাসন ফিরিয়ে আনতে না পারেন, আইনের শাসন আনতে না পারেন, বিচার ব্যবস্থাকে সত্যিকার অর্থে স্বাধীন করতে না পারেন, তাহলে অতীতের খারাপগুলোকে তুলনা হিসেবে এনে সুভাষ দা বর্তমানকে জাস্টিফাই করার আপ্রাণ চেষ্টা করে যেতে পারবেন, কিন্তু তাতে জাস্টিফাইড হবে না। মানুষ খারাপ। ধন্যবাদ ডাক্তার শাকাত হোসেন শান্ত। এখনো করছে, সুভাষ দা, করবে। শান্ত ভাই বলছেন যে অতীতের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে বিচার বহির্ভূত, সেগুলোর বিচার তাদের পরিবার পাবে কি না? অবশ্যই এই বিচার পাওয়ার অধিকার তাদের আছে, এবং একটি গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোতে এটা খুব বেশি জরুরি। এবং সেটাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই কাজটি করেছেন। তিনি যে তার পিতা হত্যার বিচার জন্য তিনি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে পারতেন, করেছেন কি? করেননি। 35 বছর অপেক্ষা করেছেন এই বিচারের রায় বাস্তবায়নের জন্য। তার রাজনৈতিক দক্ষতা এবং দূরদর্শিতা। সুভাষ দা বলছেন অবশ্যই পাবে, কিন্তু কক্সবাজারের কাউন্সিলর ইকরামের মেয়ের কান্নার সুর কি আমরা ভুলে গেছি? তার পরিবার কি বিচার পাচ্ছে বা বিচার পাওয়ার কোনো ব্যবস্থা কি হয়েছে? আপনি ডাক্তার শান্ত ভাই যতভাবে বিস্তৃত করুক না কেন, আমি খুব খোলামেলা বলি, আমি যে কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমার মতবাদ সবসময় আমি রেখে যাব। এবং বাংলাদেশের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 80-র দশকে ছাত্র রাজনীতিতে সারা জীবন হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, লিখেছি, আমি অসংখ্য লেখা লিখেছি। অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু আর বিচ্যুত হওয়ার সুযোগ নাই। আমার পছন্দ অপছন্দ থাকতে পারে, কিন্তু কোনো হত্যা
হত্যাকাণ্ড। আপনি এই যে ক্লিন হার্ট অপারেশনের কথা বললেন ডক্টর সায়ন্ত, মনে পড়ে গেল ক্লিন হার্ট অপারেশনে প্রথম কি কাজটি করলেন, 22,000 নেতা কর্মীকে আওয়ামী লীগের যে হত্যা করা হয়েছিল তার ডকুমেন্ট তৈরি করে রেখেছিল CRI, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। সেই দপ্তরটি জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে দেওয়া হলো, সমস্ত কম্পিউটার সমস্ত বিনষ্ট করে দেওয়া হলো। কেন করা হয়েছিল? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তো বাদ দিলাম, 2001 সালে 1 অক্টোবর নির্বাচনের পর বাংলাদেশের এই যে বরিশালের বৃহত্তর অঞ্চলে যারা মন্ত্রী হয়েছিলেন, নাম বলছি না, তাও কিন্তু সামরিক বাহিনী থেকে এসেছিলেন, তিনি মন্ত্রী হয়েছিলেন অবসরপ্রাপ্ত, আমি নাম উল্লেখ করছি না, কারণ নাম উল্লেখ করলে আবার ডক্টর সান্ডবার দিকে যাবেন। তিনি নির্দেশ দিয়েছিলেন যদি অমুককে ধরে এনে আর হাত কেটে রাখা হয় 10,000 টাকা, যদি গুলি করা হয় 20,000 টাকা, এইভাবে নির্দেশ দিয়েছিল। বিচার হয়েছিল? আমি সরকারকে এখানে দোষারোপ করবো। শাহাবুদ্দিন চুপ্পু কমিশন হয়েছিল ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন রিপোর্টে, কাজল ভাই খুব ভালো করে জানেন। সেই শাহাবুদ্দিন চুপ্পু কমিশন রিপোর্ট জমা দেওয়া হয়েছিল যখন সারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তার কোনো বাস্তবায়ন কিন্তু হয়নি। অতএব এই জায়গাগুলো এখন পরিষ্কার করতে হবে এবং সেই জন্য দরকার একটি রাজনীতির ঐক্যের জায়গাটি। ডাক্তার সায়ন্ত খুব চমৎকার করে বলেন, কথা বললে খুব বলতে শুরু করো না, দুদিন পরে দেখবো ইউটিউবে ওই কথা এসেছে, ডাক্তার সায়ন্ত দেখিয়ে দিলেন, ঝড় তুলে দিলেন সুভাষ সিংহ রায়কে, মুখোমুখি জবাব দিয়ে দিলেন। এইসব কথাই তো আসে সব সময়। যাই হোক, সে আসবেই। আমি খুব খোলামেলা বলি, যদি বাংলাদেশের রাজনীতিতে এই যে সুশাসন ফিরিয়ে আনতে হয়, তাকে সুরাজনীতি দরকার। আর সুরাজনীতির জন্য আপনার দেশপ্রেমিক সরকারি দল লাগবে, দেশপ্রেমিক বিরোধী দল থাকতে হবে। বিরোধী মহল দিয়ে কাজ হবে না। জি, আপনি ওই যাদের মেয়াদোত্তীর্ণ রাজনৈতিক দল, সেই দল থেকে যদি বারবার কথা বলা হয় যে এই হয়েছে তাই হয়েছে এটা হচ্ছে, এই গেরিলা কায়দায় বক্তব্য, সুভাষ দা, মেয়াদ উত্তীর্ণ কোন অর্থে? মেয়াদ কে ঠিক করে? মেয়াদ যারা তৈরি করেছে তারাই ঠিক করে। তাহলে মেয়াদ উত্তীর্ণ বলছেন রুবেল, কেন? যান্ত্রিক আপনি যদি বা বঙ্গভবন এট লাস্ট ফেজ বিচারপতি সায়েমের বই পড়েন, মাত্র 78 পৃষ্ঠার বই, 87 পৃষ্ঠার বই আপনি পড়েন জিয়াউর রহমান সম্বন্ধে, এই এক্সট্রা জুডিশিয়াল ক্লিন সম্বন্ধে, বিচারপতি সায়েম সব জি, অতএব বঙ্গভবনের ডক্টর শেষ সায়েম যদি না দিনগুলি। থাকে, জি, ধন্যবাদ আমি ছেড়ে সুভাষ দা, বইটা ধন্যবাদ পড়ে না, আমি আপনাকে। যেটা জি, কাজল ভাই। রুবেল, আমি যেটা বলতে চাই, এই ঘটনা নিয়ে তো অনেক জল্পনা হচ্ছে, অনেক চাপানুতর হচ্ছে। তবে এই ঘটনায় একটা জিনিস কিন্তু এসছে, বলা হয়েছে যে দিস ইজ দ্য লাস্ট ইনসিডেন্ট অফ এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেটা বলা হয়েছে অফিসিয়ালি। আমি বিশ্বাস করতে চাই এই কথাটা যাতে থাকে, কারণ বলা হয়েছে এমন ঘটনা আর ঘটবে না। আমাদের পুলিশ কর্তারা বলেছেন, সবাই বলেছেন, লেট আস ব্যাং অন দিস থিং, লেট আস ওয়াচ ইট, লেট আস হোপ ফর দ্য বেস্ট, যে দিস ইজ দ্য লাস্ট ইনসিডেন্ট। কাজল ভাই, একটু মনে করি, আপনি বলছেন যে এটি সর্বশেষ ঘটনা, এরকমটি বলা হচ্ছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, যেদিন আপনার এই মেজর অবসরপ্রাপ্ত সিনহা মারা গেলেন বা তাকে যেদিন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হলো, তার একদিন পর সুনামগঞ্জে কিন্তু মাদক ব্যবসায়ীকে এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে সেটাই হলো। আমি বলছি যে আমরা শেষ কিভাবে হলো? বলি, লেট আস ওয়াচ অন দিস থিং। আমরা জাস্ট অতি ট্রেনে এই করে মানে আমরা কাউকে ডিফেন্ড না করে, সুভাষদা প্রথম যে কথাটা বলেছিলেন যে এটার পুরো জিনিসটা উদ্ঘাটন করে এটা প্রকাশ করতে হবে। এটা প্রকাশ হলে দেখবেন অনেক কিছু হবে। আর আমাদের আইজি সাহেব বলেছিলেন যে ক্রসফায়ার বলতে পুলিশের অভিধানে কিছু নেই, এটা আপনার এনজিওদের। আমি ওসব বিতর্কে যাচ্ছি না। আমি যেটা বিশ্বাস করতে চাই, আপনি যদি এই জিনিসগুলি বন্ধ না করেন, এটা কারোর জন্যই স্বস্তিকর না। এবং অফিসিয়ালি যে কথাটা বলছেন, কাজল ভাই, আইজিপির কথা আপনি উদ্ধৃত করছেন, তিনি বলছেন যে এটি এনজিওর শব্দ, কিন্তু যে প্রেস রিলিজ গুলো পাঠানো হয় সেখানে তারা কি লেখেন? ক্রসফায়ার লেখেন, আর নাহলে লেখেন বন্দুক যুদ্ধ। শোনেন, আজকে আমি শুনছিলাম যে আমাদের কর্তা ব্যক্তিদের যদি মুখে লাগাম না, ওনারা যথেচ্ছ কথাবার্তা বলাটা সবার আগে বন্ধ করতে হবে। এটাও কিন্তু একটা ধাপ, কারণ এই জাতীয় কথাবার্তাগুলি কিন্তু প্রদীপদের জ্বালিয়ে দেয়, বুঝছেন? আমি যে কথাটা আবারও বলেছিলাম, এক প্রদীপেই কিন্তু শেষ না, আরো বহুত দিয়া আছে, আরো বহুত লণ্ঠন আছে, আরো বহুত আছে। কাজেই এক প্রদীপকে ধরলে হবে না। এই প্রদীপ যারা বানান তাদের মূলোৎপাটন যদি না করতে পারেন, এই সাহেব যারা বানান তাদের মূলোৎপাটন যদি করতে না পারেন, আজকে এক প্রদীপ হয়তো নিভে যাবে, আরেক দিয়া জ্বলে উঠবে, ওদিক দিয়ে আরেক লণ্ঠন জ্বলে উঠবে, আরেকটা মোমবাতি জ্বলে উঠবে। কাজেই যদি সত্যিকার অর্থে সরকার বা আমরা যদি সাধারণ মানুষ যেটা চাই, সরকার যদি সেটা বোঝেন যে এটা বন্ধ করতে হবে, তাহলে মূলোৎপাটনের দিকে যেতে হবে, সেটা যত বড়রা পিছনে থাকো। এটা না করলে এই জিনিসটি আমরা টকশোতে আলোচনা করতে থাকবো, ঘটনা ঘটতে থাকবে। তো আমাদের সবার দাবি হোক। জি, কাজল ভাই, সুভাষ দা, অল্প কথায়। সুভাষ দা, আমি এক কথাই বলি, এই বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়,
তারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে চক্রান্ত করছেন। এই চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করা দরকার। এই মুখোশ উন্মোচনের জন্য যে যে দল করুক না কেন, সে আমার পছন্দের মানুষ হোক আর ডাক্তার সায়েন্দর পছন্দের মানুষ হোক, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে কোনোভাবে ক্ষমা করা যাবে না। জি, আমরা সেই আপনার এই প্রত্যাশা করি। আলোচনার আপনাদের ধন্যবাদ শিক্ষাই হলো তাই। সুভাষ সিংহ রায়, জাকারিয়া কাজল এবং ডক্টর শাখাওয়াত হোসেন শান্ত, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।